স্যার আমার যে মোবাইলে একটা ওয়ালাইকুম আসসালাম। সমস্যা দেয়। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, পড়া তো জানেন আপনি না? হ্যাঁ স্যার জানি। আলহামদুলিল্লাহ। আমাদের কি কি পড়া ছিল? স্যার 2022 আর 23-এর যে প্রশ্নটা ওইটা পুরাটা, আর হলো স্যার তামাদির 1 থেকে 29। থ্যাংক ইউ ভেরি মাচ। পড়েছেন তো আপা না? হ্যাঁ স্যার করছি, আচ্ছা, চেষ্টা করছি স্যার। চেষ্টা করা না, করলেই হবে, ওইটাই করলেই হবে, অটোমেটিকলি করা হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি। কোড অফ সিভিল প্রসিডিউরের 1908 সাল অনুযায়ী একজন ব্যক্তি কতবার সরাসরি একতরফা ডিগ্রি বাতিলের প্রতিকার পেতে পারে? 3 বার স্যার। কতবার? 3 বার স্যার। আমি আবারও প্রশ্ন করছি, প্রশ্নটা হচ্ছে 9 নম্বর আদেশের 13 নম্বর বিধি অনুযায়ী প্রশ্ন করা হচ্ছে, আপনি কতবার সরাসরি একেবারে ডিরেক্ট সেটার সাইটের জন্য একতরফা ডিগ্রি বাতিলের জন্য প্রতিকার পেতে পারেন? কতবার? তাহলে স্যার অপশনটা একটু কাইন্ডলি বলেন তো স্যার, আমি কি স্যার ভুলে গেলাম তাহলে? 4 বার, 3 বার, 2 বার, 1 বার? একতরফা ডিরেক্ট সেটার সাইট। প্রশ্নটা কি আপনি পেয়েছিলেন, কোথাও পান নাই? হ্যাঁ স্যার পাইছি। আমি আচ্ছা ডিরেক্ট সেটার সাইটের কথাও বলছি। উত্তরটা হবে হচ্ছে একবার পর্যন্ত আপনি ডিরেক্ট সেটার সাইটের জন্য পাবেন। একবার। দেওয়ানি মোকদ্দমায় চূড়ান্ত শুনানির পূর্বে কোন পক্ষ সর্বোচ্চ কতবার সময় পাবে? এটা স্যার 3 বার। অর্ডার কততে আছে জানেন? 17 স্যার, মুলতবি। 17 রুল 1-এ আছে, তাই না? হ্যাঁ স্যার। গণ উত্তাপ সংগঠনের ক্ষেত্রে মামলা করতে পারে কে? সরকারি কৌশলী, ভুক্তভোগী, অ্যাটর্নি জেনারেল, যে কোনো ব্যক্তি? স্যার এটা হলো জি স্যার, গণ উৎপাতের ক্ষেত্রে সংগঠনের ক্ষেত্রে মামলা করতে পারে কে? সরকারি কৌশলী, ভুক্তভোগী ব্যক্তি, অ্যাটর্নি জেনারেল, ভুক্তভোগী ব্যক্তি স্যার, অথবা যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি। হ্যাঁ যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি স্যার, এটা স্যার। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি। কত নাম্বার সেকশনে আছে জানেন? 141 স্যার। না না, গণ উৎপাত স্যার 68 স্যার। প্রশ্নের উত্তর মুখস্থ করছেন কিন্তু ভিতরে ঢোকেন নাই যে আসলে কোথায় থেকে আমি প্রশ্ন করছি, সেই উত্তরটা আপনি দিতে পারছেন না, তাই না? উপদ্রব বা উৎপাত অপসারণের ক্ষেত্রে আমাদের শর্ত রয়েছে 133 নাম্বার সেকশন সিআরপিসিতে। সেই ক্ষেত্রে বলেছে সংক্ষুব্ধ ব্যক্তি, অর্থাৎ যে কেউ সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারে, তাই না? 133 স্যার। কোড অফ সিভিল প্রসিডিউরে জাজমেন্ট অন অ্যাডমিশন কখন প্রদান করা হয়? মামলার কোন পর্যায়ে? মামলার যে কোনো পর্যায়ে, লিখিত বর্ণনা দাখিলের পূর্বে, লিখিত বর্ণনা দাখিলের পরে, উভয় পক্ষের সাক্ষ্য সমাপ্ত হওয়ার পরে? স্যার মামলার যে কোনো পর্যায়ে। মামলার যে কোনো পর্যায়ে। অর্ডার 12 রুল 6-এ বলার বর্ণনা করা হয়েছে, তাই না? জি স্যার। 24 নাম্বার সেকশন অনুযায়ী সিভিল কোড অফ সিভিল প্রসিডিউরের 24 নাম্বার সেকশন অনুযায়ী জেলা জজ কর্তৃক মামলা বদলি করার ক্ষেত্রে নোটিশ বা শুনানি আবশ্যক? নোটিশ বা শুনানি কোনটি আবশ্যক নয়। নোটিশ বা আবশ্যক কোন শুনানি নয়, শুনানি অবশ্যই কিন্তু নোটিশ নয়। কোনটা উত্তর কোনটা? শুনানি অবশ্যই কিন্তু নোটিশ নয়। নোটিশ শুনানি কোনটাই আবশ্যক নয়। স্যার 3 নাম্বার যেটা ওটা স্যার।
আরবি সংশোধনের দরখাস্ত যদি নামঞ্জুর করা হয়, এই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? স্যার রিভিশন। রিভিশন করবেন, এক্স্যাক্টলি, ভেরি গুড। কিছু কিছু জায়গায় কনফিউশন আছে, কিন্তু আমি যেভাবে প্রশ্ন জিজ্ঞেস করার চেষ্টা করছি, যেই উত্তরটা আপনাদের কাছে আশা করছি সেটা হচ্ছে আপনারা প্রশ্ন পড়েন। হ্যাঁ, সমস্যা নাই, ঠিক আছে। আপনি যেই যেই বছরের সালের প্রশ্ন আপনাকে দিব, সেই বছরের প্রশ্ন সাল আপনি পড়েন, কিন্তু এই প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে স্যার। তাহলে আপনার আর ভুল হবে না যে আসলে কি ঘটনা ঘটছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি অসংখ্য ধন্যবাদ। আবুল কালাম আজাদ ভাই, আপনি শেষ হয়নি, আপনি চলে যান না কিন্তু। যে আলিয়া বেগম, আমাদের ক্লাসে একটা পাঠ করতে যে এইভাবে তিনবার ঘুরবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আবুল কালাম আজাদ ভাই। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভালো আছেন? জি স্যার, আপনি কথা বলছেন তো, ওই সময় আমি পিছিতে ছিলাম তো, মানে কথা বলা উত্তর ছিল না। এই জন্য আচ্ছা, আপনার সাথে আমি পরিচয় হয়নি মনে হয়। আজকে প্রথম আমি জয়েন করছি। ও আচ্ছা, আপনি কোথা থেকে জয়েন করেছেন? আমি রংপুর থেকে স্যার। রংপুর থেকে। ওকে আজাদ ভাই, আপনি প্রথম যেহেতু জয়েন করেছেন, আসবেন রেগুলার, আমাদের সাথে থাকবেন বলে আমরা আশা করছি। এবং আমাদের পড়াটাকে যেটা পড়া দেই বা যেটা জিজ্ঞাসা করি, এই গ্রুপের মূল কথা হচ্ছে আমরা সবাইকে অ্যাডভোকেট তৈরি করবোই। সেক্ষেত্রে আপনাকে একটু পড়তে হবে। আমরা যেটা পড়া দেবো সেটা পড়া দেখেন যে কিভাবে ধরছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের মতন, স্কুলের বাচ্চা কাচ্চাদের মতন পড়া জিজ্ঞেস করছি। আশা করি আপনিও বুঝতে পেরেছেন যে আসলে সিচুয়েশনটা কি হচ্ছে। এনামুল হক, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এনামুল হক ভাইয়া আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? পড়া কি ছিল ভাইয়া? পড়া ছিল স্যার 22-23 আপনার অ্যাডভোকেট যেটা পরীক্ষা, আর হচ্ছে তামাদি আইন স্যার। ওকে, তামাদি আইনের তামাদি মেয়াদ শেষে যদি একটা মামলা দায়ের করা হয়, তামাদি শেষ হয়ে গেছে, তামাদি শেষে দায়েরকৃত মামলার ফলাফল কি? সেই মামলাটা কি হবে? খারিজ হয়ে যাবে। খারিজ হয়ে যাবে, এক্স্যাক্টলি। সেই তামাদি আইনের মেয়াদ শেষ হয়ে গেলে খারিজ হয়ে যায় কয়টা ক্ষেত্রে? অ্যাকর্ডিং টু সেকশন 3 অনুযায়ী কয়টা ক্ষেত্রে এই তামাদির বিষয়বস্তু, কয়টা ক্ষেত্রে? আমি আপনাকে যদি সহজ করে বলি, ধারা 3 অনুযায়ী তামাদের বিষয়বস্তু 3টি। সেই 3টি কি কি? মনে করতে পারতেছি না স্যার। তামাদি আইনের 3 নাম্বার সেকশন কি কি ক্ষেত্রে দেওয়া হয়? স্যার জি হবে, আপনি পারবেন। একটু 5 পর্যন্ত রাত্রে পড়ছি তো স্যার, সকালে মানে 5-এর পর থেকে, সকাল থেকে পড়তেছি স্যার, এই জন্য একটু মনে করতে হইতে। আচ্ছা, তাহলে আপনি বলেন, আপনাকে কোত্থেকে প্রশ্ন করব? স্যার করেন স্যার, দেখি স্যার পারি কিনা স্যার। পড়ছি তো স্যার। তিনটা তামাদি আইনের তিনটা বিষয়বস্তুর উপরে 3 নাম্বার সেকশন কি কি? লিগ্যাল ডিসেবিলিটি স্যার। না 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 না, 3 নাম্বার সেকশন তামাদি মেয়াদের দায়ের, কিন্তু আপনাকে একটু বেশি পড়তে হবে। আপনি একটু পড়েছেন কিন্তু আপনাকে মনে রাখতে কঠিন হচ্ছে। আমি একটু খেয়াল করছি, আপনি একটু ভালোভাবে পড়বেন। আবার 3টা ক্ষেত্রে, মূল মামলা ক্ষেত্রে, আপিলের ক্ষেত্রে এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এই 3টা ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয়। ওকে, আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ যদি উত্তীর্ণ হয়, সেক্ষেত্রে করণীয় কি এবং এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? আবার যখন আদালত চালু হবে স্যার, যেদিন খুলবে ওই দিন আবার আপনার মামলা করতে হবে। এই ক্ষেত্রে কি আমরা রিভিশনের দরখাস্ত এটাতে করতে পারবো? রিভিশন এই 4 নাম্বার সেকশনে কয়টা বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে? আপিল, রিভিশন করা যাবে। রিভিশন তো করা যাবে স্যার। রিভিশন করা যাবে। 3 নাম্বার সেকশনে কি কি? 4 নাম্বার সেকশনে কয়টা বিষয়ের কথা বলা হয়েছে? স্পেসিফিকলি কয়টা কথা বলা হয়েছে? এটাতেও 4 নাম্বার সেকশনে 3টা বিষয়ের কথাই বলা হয়েছে। নাম্বার 1 অরিজিন সুট, নাম্বার 2 আপিল, নাম্বার 3 হচ্ছে অ্যাপ্লিকেশন।
ইস্যু গঠনের কতদিনের মধ্যে প্রশ্নমালার মাধ্যমে আবিষ্কারের দরখাস্ত প্রদান করতে হবে? 10, 15, 21, 7। ইস্যু গঠনের কতদিনের মধ্যে প্রশ্নমালার মাধ্যমে আবিষ্কারের দরখাস্ত প্রদান করতে হবে? 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 21 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে। ইস্যু গঠনের বুঝে যাচ্ছে কেন স্যার? এত পড়লাম সারাদিন। কি হলো তাহলে? 7 দিন নাকি স্যার? আমি তো 7 দিন বলিনি মনে হয়, না বলছি 10, 7, 15, 21। আপনি 10, 7, 15 স্যার। আপনি পানি খান, আপনি পানি খেয়ে আবার এই যে 2023 সালের যে প্রশ্নটা 100টা সেটা রিভিশন দেন। আপনাকে লাস্টে জিজ্ঞেস করবো, পানি খেয়ে রিভিশন দেন। ওকে, মেইল করেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, লাস্টে প্রশ্ন জিজ্ঞেস করবো আবার। আশা ভাই আছেন? আশা ভাই বাইরে, লাস্টে জিজ্ঞেস করবো। সুলতানা আছেন? জি স্যার বলেন। ইস্যু গঠনে কতদিনের মধ্যে প্রশ্নমালা আবিষ্কারের দরখাস্ত দিতে হবে? স্যার 10 দিন। 10 দিন? তাই? প্রশ্নমালা 10 দিনের মধ্যে। ইস্যু গঠনের কোথায় বলা আছে 10 দিনের মধ্যে? স্যার অর্ডার 11তে না বলেন স্যার, বলেন। order অর্ডার 11 কোথায়? 10 দিনের কথা বলা আছে অর্ডার 11তে? স্যার প্রশ্নমালার কথা বললেন যে। হ্যাঁ, প্রশ্নমালাই তো। ইস্যু গঠনের কতদিনের মধ্যে প্রশ্নমালার মাধ্যমে আবিষ্কারের দরখাস্ত দিতে হবে, এটা রুল 11তে বলা আছে। সরি, অর্ডার 11তে বলা আছে, রুল 1-এ বলা আছে। সেই ক্ষেত্রে আমি বলছি কতদিন? 15 দিনের মধ্যে। তো আপনি 10 দিন কেন বলছেন? সরি স্যার, আমি প্রশ্নমালাটা মানে মাথায় নিছিলাম তো স্যার। একতরফা আদেশ সরাসরি রদরহিতকরণের জন্য সর্বোচ্চ কত টাকা পর্যন্ত খরচের আদেশ দিতে পারে? একতরফা আদেশ রদরহিতকরণের ক্ষেত্রে আদালত কত টাকা 3000 খরচের আদেশ? 3000 এক্স্যাক্টলি। কত নাম্বার আদেশ, কত নাম্বার রুল? স্যার আদেশ 17। কি বলেন আপনি? একতরফা 17 আদেশ? না স্যার, আদেশ হচ্ছে 9 আদেশের 13 বিধির 1-এ বলা আছে। হ্যাঁ, ঠিক আছে। আর এইবার হয়েছে 17 তো কোনোভাবে যাই না। হ্যাঁ, সরি স্যার। জাতির পিতার মতন প্রশ্ন উত্তর দেন। সরি স্যার। কোর্ট অফ সিভিল প্রসিডিউরের জগবন্ধু দা কিছু বলবেন? জি স্যার, ওই যে আপনি 11 আদেশের 1 নম্বর যে প্রশ্নমালার আবিষ্কার বা বিচার্যের বিষয়ে পুনরায় ওখানে 10 দিন স্যার, প্রশ্নটা আপনার ভুল ছিল স্যার। স্যার ওইটা 10 দিন হবে স্যার, ওটা 10 দিন। ওটা 10 দিন? জি স্যার 10 দিন হবে। 11 নাম্বার রুল 1 নাম্বার বিধিতে দাঁড়ান। এক্স্যাক্টলি, আমি একটু দেখে নেই। 15 দিন চলে যাবে অন্য আদেশ। প্রথম শুনানির পক্ষগণের প্রশ্নমালা 10 দিন। এক্স্যাক্টলি 10 দিনের মধ্যে লিখিত। এক্স্যাক্টলি 10 দিনের মধ্যে লিখিত। ওই যে প্রশ্নমালার দেওয়ার জন্য 10 দিন এবং উত্তর দেওয়ার জন্য স্যার এফিডেভিট সহ 10 দিন। আর যদি আর বিশেষ প্রশ্নমালা ক্ষেত্রে 14 দিন। 14 দিন জি স্যার। জি স্যার, তিনটা টাইমিং আছে স্যার, 10 দিন, 14 দিন। ওকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে একজন বললো কেন? সবাই তো জানেন দেখি, কিন্তু বললেন না কেন? স্যার ওখানে স্যার অনেক প্রশ্ন ভুল আছে স্যার, উত্তরে স্যার আমি দুইটা সালে অনেকগুলো ভুল আছে স্যার, এটা একটু কারেকশন। কোনো সমস্যা নাই। স্যার আরেকটা বিষয় স্যার, ওই যে গণ উৎপাদে স্যার ওটাতে অ্যাটর্নি জেনারেল মামলা করতে পারে শুধু স্যার। ওই জায়গায় প্রশ্নটা দেখেন, ওই প্রশ্নটা আমি দেখেছি। গণ উৎপাদ সংগঠনের ক্ষেত্রে মামলা করতে পারে অ্যাটর্নি জেনারেল কে? অ্যাটর্নি জেনারেল সরকারি কৌশলী। জি স্যার। তাহলে কাকে উত্তর দিবেন? সরকারি কৌশলী মানেই তো অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল জি স্যার। ওখানে তো স্যার সরকারি কৌশলীয় অপশনে ছিল স্যার। হ্যাঁ, সরকারি কৌশলী অপশন ছিল। স্যার পিপিও হতে পারে স্যার। হ্যাঁ স্যার সরকারি কৌশলী তো স্যার একজন পিপি বা জিপি তারাও তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। আবার সরকারি কৌশলী অ্যাটর্নি জেনারেলও হতে পারে। স্যার সিপিসি 91 সেকশন অনুযায়ী স্যার অ্যাটর্নি জেনারেলের কথা বলছে স্যার। সিপিসি না, সিপিসি না, সিআরপিসি।
স্পেসিফিক ভাবে বলে নাই স্যার যে কে করবে স্যার, আমি সেকশনটা দেখছিলাম, মানে স্পেসিফিক ভাবে বলে নাই কে মামলা। স্যার সিআরপিসি যদি হয় তাহলে যে কোনো মানে সাধারণ জনগণ হচ্ছে 133 নাম্বার সেকশনে সিআরপিসি এগ্রিড পারসন ক্যান ইনস্টিটিউশন দ্য প্রসিডিউর পাবলিক জি। লাইসেন্সের বিরুদ্ধে, এই 133 নাম্বার সেকশন। কোনো ব্যক্তি করতে পারবে, যেহেতু যে কোনো ব্যক্তির যে কোনো ক্ষতি হলে বা কোনো এলাকায় বা কোনো ইয়া হলে সেটা তো যে কোনো ব্যক্তি করতে পারবে। জি, ওটা তো স্যার অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগবে না স্যার? অনুমতি লাগুক, কিন্তু কে করতে পারে প্রশ্ন তো এইটা। ও আচ্ছা, ওটা তাহলে দেওয়ানি কাজ যদি দিতে তাহলে ওই যে অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগবে 91 অনুযায়ী। ওকে, তাহলে আমাদের স্যার আসছি স্যার, বলেন। ও আচ্ছা, তামাদি আইনের জি স্যার। সময় বৃদ্ধিকরণ যে কথা বলছি যে আপনার আমরা যেটাকে বলছে যে তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার পরে আদালতে যে সাফিসিয়েন্ট কজ থাকে, এটা কয়টা ক্ষেত্রে আপনি এই বিলম্বটা মওকুফ করার জন্য দরখাস্ত দেওয়া যেতে পারে? স্যার 5টি ক্ষেত্রে স্যার, কি 5 কি ধারায় ক্ষেত্রে? স্যার। আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল, আদার্স অ্যাপ্লিকেশন, অন্যান্য দরখাস্ত। আপনি 5 ধারার বিধান প্রযোজ্য নয় কোথায়? স্যার এটা হচ্ছে স্যার মূল মামলা, যেমন হচ্ছে স্যার সত্য ঘোষণা, তারপর হচ্ছে স্যার নিষেধাজ্ঞা, অগ্রক্রয় অগ্রক্রয়। জি স্যার, এই আর বিশেষ শ্রেণীর মামলা ক্ষেত্রে কিন্তু এই 5 ধারা প্রযোজ্য না। জি স্যার। বিশেষ শ্রেণীর মামলা বলতে পারবেন? বিশেষ শ্রেণী মামলা বলতে কি মামলা বুঝাচ্ছি আমি? স্যার স্পেশাল ল এর ক্ষেত্রে স্যার। যে কোনো একটা মামলা বলতে পারবেন বিশেষ শ্রেণীর মামলা? স্যার এনআই অ্যাক্ট, পারিবারিক। হ্যাঁ, হতে পারে। শিশু নির্যাতন সাইবার হতে পারে। অর্থঋণ, বিশেষ করে রিটেন প্রশ্নে এই প্রশ্নটা খুবই বেশি করে। অর্থঋণ মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এরকম একটা প্রশ্নই করে। এটা 25 আসছে স্যার, জানি। সরকারের বিপক্ষে বা বিরুদ্ধে দখলজনিত সত্য দাবির প্রতিষ্ঠা বাদীকে প্রমাণ করতে হলে কতদিন পর্যন্ত তাকে নির্বিচ্ছিন্নভাবে দখলে থাকতে হবে? স্যার 20 বছর। সরকারের বিরুদ্ধে 20 বছর? সরকার স্যার 60 বছর স্যার। আর যদি এরকম হয় সরকারের কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিকে সুখ অধিকার অর্জনের ক্ষেত্রে 20 বছর স্যার। এক নগরে কতদিন থাকতে হবে? 20 বছর। আপনাকে সব শব্দটা কিন্তু এইভাবেই সরকার শব্দটা সামনে দিয়েই যুক্ত করে দিবে। এর মানে আপনার সরকার দেখেই ডাইরেক্ট মেরে দিবেন 60-এ, উত্তর ভুল। জি স্যার। আপনাকে প্রশ্নে বিভ্রান্ত করার জন্য ওটা তো সাধারণ মানুষের কথাই বলতে পারতো, কিন্তু ডাইরেক্ট বলতেছে সরকারের কোন সম্পত্তি ছাড়া। সরকার কেন লাগাইতে হচ্ছে? কারণ আপনাকে বিভ্রান্ত করবে। জি স্যার। প্রশ্ন হচ্ছে, ডিগ্রিতে বাদী জমির মোট পরিমাণ ভুল লেখা হলে কোর্ট অফ সিভিল প্রসিডিউরে কত নাম্বার সেকশন অনুযায়ী আপনি প্রতিকার পেতে পারেন? ভুল লেখা স্যার এটা হচ্ছে 152 স্যার। 152 এক্স্যাক্টলি। সেকশন 152 অনুযায়ী কারেকশন অফ সংশোধন করতে পারি। ক্লারিক্যাল মিস্টেক যদি হয় সেই ক্ষেত্রে আমরা করতে পারি, তাই না? জি স্যার। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার অর্থাৎ কোর্ট অফ সিভিল প্রসিডিউরের রুল 1 এর কত নাম্বার বিধি অনুযায়ী? 8 বিধি 8। আর কোর্ট অফ সিভিল প্রসিডিউরের 7 নাম্বার রুলের 9 এ অনুযায়ী অনুসরণ না করলে মোকদ্দমা দায়ের করলে কোন বিধান অনুযায়ী বিবাদী প্রতিকার রয়েছে? আপনি যদি 7 নাম্বার আদেশের 9 1 যদি অনুসরণ না করেন মোকদ্দমা দায়ের করলে কোন বিধানটা বিধি প্রতিকার রয়েছে? 7-এর 11-তে প্রতিকার রয়েছে, 7-এর 10-এ রয়েছে, 39-এর 1-এ রয়েছে, 47-এ রয়েছে।
প্রশ্নটা কিন্তু বুঝতে পেরেছেন, খুব কঠিন প্রশ্ন একটা। স্যার আমি প্রশ্নটা বুঝতে পারি নাই। 7 9 1 কি আছে কেউ বলতে পারবেন? স্যার ওই যে স্যার সমানের সঙ্গে আর্যসংখ্যা দিতে হবে স্যার, না হলে আর্য সংক্ষিপ্ত বিবৃতি দিতে হবে। এক্স্যাক্টলি, সেইটা যদি না দেওয়া হয় প্রতিটা, হ্যাঁ তাহলে 7 11 স্যার বাকি ব্যর্থ হয়। স্যার এটা 9 আদেশের 7 আদেশের 9 1 এতে বলা আছে, আর এর প্রতিকার হচ্ছে 7 11 প্রতিকার হবে। allow the rejection of the plain non-compliance with the procedure requirement, যেটাকে আমরা বলছি। অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য প্রশ্ন করে ফেলেছি। সৌরভ ভাই আছেন? সৌরভ ভাই, জি স্যার। লিগ্যাল ডিসএবিলিটি কোথায় আছে? স্যার 6 ধারা। লিগ্যাল ডিসএবিলিটি গুলো কি কি? স্যার ওই যে একটা হচ্ছে স্যার ভুলে গেলাম স্যার, 3টা জিনিস আছে। প্রথমটা হচ্ছে স্যার স্যার আমি তো নাবালকত্ব, পাগল আর হচ্ছে জড়বুদ্ধি স্যার। আচ্ছা, এই 3টা। তামাদি আইন কি এফআইআর এর ক্ষেত্রে প্রযোজ্য হয়? না স্যার। কমপ্লেইন রেজিস্টার কেসের ক্ষেত্রে প্রযোজ্য হয়? না স্যার, এটা তো শুধুমাত্র মানে স্যার ফৌজদারি মামলাতে এটা প্রযোজ্য নয়। মামলা করার অধিকার সৃষ্টির পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আইন অনুপ অধিকারী মামলা করার যোগ্য হওয়ার তারিখ থেকে তামাদি গণনা করতে হবে। এইটার ব্যতিক্রম কোথায়? স্যার কোন মামলাতে? 8 ধারা স্যার, অগ্রক্রয় স্যার। অগ্রক্রয়, এক্স্যাক্টলি। রাইট অফ প্রিয়াম্পশনের জন্ম হয় তখন তার বয়স ছিল 17। অগ্রক্রয়ের মামলা দায়েরের ক্ষেত্রে অতিরিক্ত কতদিন সময় সে পাবে? স্যার অতিরিক্ত কোনো সময় পাবে না স্যার। অতিরিক্ত কোনো সময় পাবে না। কেন পাবে না? অগ্রক্রয়ের কথা বলেছি। জি স্যার, এটা স্পেশাল, জি স্যার, ব্যতিক্রম। এক্স্যাক্টলি। হোয়ার কোর্ট ইজ ক্লোজ হোয়েন পিরিয়ড এক্সপায়ার, তামাদি আইনে কোন ধারা উল্লেখ আছে? স্যার 4 ধারা। 4 ধারা উল্লেখ আছে। 5 ধারা অনুযায়ী মোকদ্দমার সুবিধা আদালত কি দেখতে হয়? স্যার সাফিসিয়েন্ট কজ দেখতে হবে। যথেষ্ট কারণ দেখতে হয়, তাই না? জি স্যার, যথেষ্ট। এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং সম্পর্কে কোথায় আলোচনা করা হয়েছে? 12 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। তামাদি আইনের কত নাম্বার ধারা অনুযায়ী জাবেদার নকল গ্রহণের বিহিত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হবে? স্যার 12 ধারা স্যার। 12 ধারাতেই বাদ দিতে হবে। মোকদ্দমা দায়ের পর আর্জি ফেরত দেওয়া হলে ইতিমধ্যে মোকদ্দমা মেয়াদ যদি শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? স্যার 14 ধারায় আবেদন করব স্যার। অর্থাৎ আর্জির সাথে 14 ধারায় বিলম্ব মওকুফের জন্য আবেদন করবেন, তাই না? জি স্যার, রাইট। জি স্যার। এই 14 ধারায় কয়টা ক্ষেত্রে প্রযোজ্য হবে ভাইয়া? এটা তো স্যার 3টা ক্ষেত্র ছিল স্যার। 3টা একটা ক্ষেত্র? ছিল যে স্যার 3টাই তো স্যার, একই পক্ষগণের মধ্যে হতে হবে, এটা গুড ফেইটে হতে হবে এবং আদালতের জুরিসডিকশন। আমি বলছি 14 ধারার বিষয়বস্তুতে কয়টা, এই 14 ধারার প্রযোজ্য কি কি ক্ষেত্রে? স্যার 14 ধারা স্যার প্রযোজ্য মূল মোকদ্দমার ক্ষেত্রে স্যার, আর আপিলের ক্ষেত্রেও স্যার হতে পারে, আবেদনের ক্ষেত্রে হতে পারে না, শুধুমাত্র 2টা ক্ষেত্রে হয়। এক স্যার মূল মোকদ্দমার আবেদন আর আবেদন, এক্স্যাক্টলি। ডিক্লেয়ারের আবেদন। মনিরুল ভাই কিছু বলবেন? স্যার আপিলের ক্ষেত্রে হয় না স্যার, এটা আপিলের ক্ষেত্রে হয় না স্যার। আমি যদি ভুল আদালতে আপিল দায়ের করি, না, হয় না। এটা শুধুমাত্র মূল মোকদ্দমা এবং হচ্ছে যে কোনো দরখাস্তের ক্ষেত্রে। আমাদের আইনে কত ধারা অনুযায়ী যদি প্রতারণার কথা বলা হয়েছে, প্রতারণা করে স্যার ইফেক্ট অফ ফ্রড স্যার 18 স্যার, ইফেক্ট অফ ফ্রড 18।
18 নম্বর সেকশনে একটি মামলার প্রতারণায় যদি দলিল সৃজনের অভিযোগ করা হয়, উক্ত মামলার তামাদি মেয়াদ গণনা হবে বাদী কখন থেকে? যখন থেকে সে এটা জানতে পেরেছে তখন থেকে। প্রতারণার সম্পর্কে জ্ঞাত হওয়ার পর থেকে, তাই না? জ্ঞাত হওয়ার পর থেকে, জি স্যার। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আবার পরে জিজ্ঞেস করব। জি স্যার। শিল্পী আছেন? শিল্পী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক্স কোনো একটা ব্যক্তি একটা এখতিয়ারবিহীন আদালতে মামলা করলো, এখতিয়ার না থাকায় মামলাটি আদালত ফেরত দিয়ে দিল। ইতিপূর্বে এই মামলার তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এক্স কে কি পরামর্শ দিবেন এক্স এর লয়ার হিসেবে? সাফিসিয়েন্ট হচ্ছে পর্যাপ্ত কারণ দেখিয়ে হচ্ছে তামাদি আইনের 5 ধারা অনুযায়ী তামাদি আইনের 5 ধারা কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য না? আমি তো একটা মামলা বলছি যে একটা মামলা এখতিয়ারবিহীন আদালতে দায়ের করা হয়েছে, 5 ধারা তো মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাহলে আপনি আউট, অ্যানসার ভুল। স্যার 14 সেকশন অনুযায়ী, 14 সেকশন অনুযায়ী। কারণ আপনি কি করবেন 14 সেকশন অনুযায়ী? ওই ব্যয়িত সময়টুকু বাদ দেওয়ার জন্য আবেদন করবেন, তাই না? জি স্যার। ওকে, আপনার প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে তামাদি আইনের 21 ধারা কারা অক্ষম ব্যক্তির প্রতিনিধি? আইন অনুক অভিভাবক, কমিটি, ম্যানেজার, নাকি কোনোটাই না? ম্যানেজার। শুধু কি ম্যানেজারই হয়? আমাদের আইনগত অভিভাবক হবে স্যার। তাহলে কি সবগুলোই উত্তর? দুইটা তো উত্তর হইতে পারে না, তাই না? স্যার কোন প্রতিষ্ঠানের যদি হয় তাহলে ম্যানেজার হবে। তাহলে তো উত্তর সবগুলোই। হ্যাঁ, তাহলে জি, সালাউদ্দিন ভাই হ্যান্ড রেজ করেছেন। সালাউদ্দিন ভাই কিছু বলবেন? স্যার প্রশ্নটা উত্তর স্যার সবগুলো হবে, এটা বলতে পারছিলাম। জি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, শিল্পী। তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সম্পত্তিতে বাদীর কি অধিকার থাকে? অধিকার বিলুপ্ত হবে স্যার। অধিকার বিলুপ্ত হবে, এক্স্যাক্টলি। অধিকার আর থাকবে না, তাই না? জি স্যার। পার্শ্ববর্তী এলাকায় ভাবী উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে? 27 সেকশনে আছে। সেকশন 27 উল্লেখ আছে। তামাদি আইনের a limitation of bar remedy but does not destroy the right, এই নীতিটা কোথায় থেকে আলোচনা করা হয়েছে জানেন? লিমিটেশন বার রেমেডি আপনাকে রেমেডি না দিতে পারে, বাট ডাজ নট ডিস্ট্রয় ইউর রাইট। স্যার বাংলা দিয়ে বলতেন। মানে আপনার যে প্রতিকার, সেটা প্রতিকার আপনি মামলা করার অধিকার থেকে বিরত রাখতে পারে, কিন্তু আপনার যে রাইট আছে সেটা কখনো বিরত রাখে না তামাদি আইন। কোথায় বলা আছে? কত থেকে কত সেকশনে বলা আছে বলতে পারবেন? সেকশন 3 থেকে না, তাহলে স্যার এটা বলতে পারবো না। মাত্র 26 থেকে 28 নম্বর সেকশন পর্যন্ত বলা আছে। তামাদি আইনে 28 ধারা কত কার সম্পত্তি বিলুপ্তের অধিকারের কথা উল্লেখ আছে? দখলকারী হচ্ছে ব্যক্তির সম্পত্তি। তামাদি আইনে 28 ধারা অর্থাৎ বাদীর।
আচ্ছা ঠিক আছে। ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস মামলা গণনার ক্ষেত্রে ফলাফল নিয়ে আলোচনা করা আছে কোথায়? প্রতারণার ফলাফল 18 সেকশন 18 স্যার। সেকশন 18 লিভ ফর রিভিশন দেওয়ানি কার্যবিধির কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? লিভ ফর রিভিশন স্যার অপশন গুলো দিলে ভালো হতো। 113 গ, 114 5, 115 4, 115 স্যার। 115 স্যার। কোড অফ সিভিল প্রসিডিউরের 89 অনুযায়ী মধ্যস্থকারী নিয়োগ হওয়ার কত দিনের মধ্যে মধ্যস্থতা সম্পূর্ণ করতে হবে? 60 দিনের মধ্যে। 60 দিনের মধ্যে। কোন ব্যক্তি আদালতের সমনে নির্দেশের সত্ত্বেও দলিল যদি দাখিল না করলে আদালত ওই ব্যক্তিকে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে অ্যাকর্ডিং টু সেকশন সেকশন 32 অনুযায়ী। 32 অনুযায়ী স্যার কি সাজা দিতে পারে 32 অনুযায়ী দেওয়ানি কার্যবিধির? সম্পত্তি ক্রয় করতে পারে আর হচ্ছে সর্বোচ্চ 6 মাস সিভিল কারাগারে আটক রাখতে পারে। 500 টাকা জরিমানা। দেওয়ানি প্রকৃতি মোকদ্দমার আমলে নেওয়ার বিধানটা কোন সেকশনে আলোচনা করা হয়েছে? এটা সেকশন সিবিসি হচ্ছে সেকশন 9। এক্স্যাক্টলি, সুন্দরভাবে উত্তর দিয়েছেন অনেকগুলো প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। সালাউদ্দিন ভাই আছেন? জি আসসালামু আলাইকুম স্যার। 12 ধারা অনুযায়ী কয়টা ক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি কার্যকর বলবৎ করা যায়? 12 ধারা অনুযায়ী স্যার। 12 ধারা অনুযায়ী স্যার সুনির্দিষ্ট চুক্তি, ওখানে স্যার চুক্তির কথা স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট 12 নম্বর সেকশনে কয়টা ক্ষেত্রে বলবৎযোগ্য? ইনফোর্সেবল 60টি ক্ষেত্রে স্যার। 60টি ক্ষেত্রে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না? অনিবন্ধিত চুক্তি স্যার সুনির্দিষ্ট বলবৎ করা যায় না স্যার, সেকশনটা স্যার। হ্যাঁ স্যার একটু বলবেন স্যার, একটু সেকশনগুলো বলবেন। সেকশন 22, সেকশন 21 এ, সেকশন 15। স্যার এটা হচ্ছে কি স্যার 21 আয়াতে স্যার যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না স্যার এটাতে। আর 21 আয়াতে স্যার 21 এতে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কোথায় দেওয়া আছে ভাইয়া? এটা স্যার প্রথম প্রিভেন্টিভ রিলিফ আছে স্যার সেকশন 6 এ, এবং এরপর বলা আছে স্যার 52 তে। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দেওয়া আছে 6 এ। জি স্যার 6 এ এবং সেকশন 52 তে স্যার বলা আছে। দুটা বললে তো কনফিউশন হবে ভাই। দুটো সেকশন 6 এ আর কি, মানে 6 এ সংজ্ঞার কথা বলা আছে, এইভাবে প্রতিকার দিয়ে কথা বলা আছে, 52 তে মানে বিস্তারিত বলা আছে আর কি। স্পেসিফিক রিলিফটাকে 9 ধারায় অনুযায়ী আনিত মোকদ্দমার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে? সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায়, সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায় না। 9 ধারাতে স্যার, জি 9 ধারাতে স্যার সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায় না, 8 ধারাতে যায় স্যার। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বলবৎযোগ্য নয় যে ক্ষেত্রে চুক্তিটা ভঙ্গের কারণ ক্ষতিপূরণ যথেষ্ট পাওয়া যায় নাকি পাওয়া যায় না? এটা স্যার পাওয়া যায় না স্যার। আমি আবার বলছি, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পন্ন বলবৎযোগ্য নয়, আপনি বাধ্য করতে পারবেন না। যখন চুক্তি ভঙ্গের দরুন যে ক্ষতিপূরণ সেটা যথেষ্ট নাকি যথেষ্ট না? এটা স্যার যথেষ্ট। যথেষ্ট যখন, এক্স্যাক্টলি।
হার্ডশিপ, বিবাদীর জন্য যখন হার্ডশিপ হলে সুনির্দিষ্ট চুক্তি বলবৎযোগ্য নয়, এটা কোথায় আছে? এটা স্যার এটা ক্র্যাশ সম্পর্কে বলা আছে স্যার, এটা বলা আছে স্যার সেকশন 21, 22, 14, 15। এটা স্যার ক্র্যাশ সম্পর্কে স্যার বলা আছে স্যার নাবি স্যার 14তে স্যার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কার জানা আছে? স্যার 22 স্যার, স্যার এক্স্যাক্টলি 22। উত্তর দিতে বলতে 22 স্যার 22 জি স্যার ক্যাশ সম্পর্কে স্যার 22 বলা আছে স্যার। এটা হচ্ছে কি বাদীর উপরে স্যার ক্যাশ হলে কঠোর বা হার্ডশিপ যেটা বলা আছে আমি হার্ডশিপের শব্দটাই বলেছি, হার্ডশিপ শব্দটাই বলেছি। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনয়ন দেন কে? এন্ডোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনয়ন দেন স্যার, এন্ডোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনয়ন দেন স্যার প্রধান বিচারপতি স্যার। প্রধান বিচারপতি, এক্স্যাক্টলি। কোনো আইনজীবী সরকারি পদে থাকাকালে কোনো কাজ করলে অবসর গ্রহণের পর একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারবে না, এটি তার প্রতি একজন আইনজীবীর আচরণ হওয়া উচিত। কার সাথে? মক্কেলের সাথে, আদালতের সাথে, জনগণের সাথে, নাকি অন্যান্য আইনজীবীর সাথে? স্যার প্রশ্নটা শুধু আরেকটা যদি করতেন স্যার। কোনো আইনজীবী সরকারি পদে থাকাকালে কোনো কাজ করলে অবসর গ্রহণের পর ওই একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারবে না। ধরেন কোনো একজন অন্যান্য আইনজীবীদের প্রতি স্যার, অবশ্যই মক্কেলের প্রতি, যে ধরেন কোনো একজন বিচারপতি, যেমন এটা নিয়ে খুব বড় ধরনের একটা বিষয় ছিল, সেটা হলো আমাদের ওই যে বিতর্কিত জাস্টিস শামসুদ্দিন মানিক, উনি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন। উনি হঠাৎ করে অ্যাপিলেট ডিভিশনের যেই মামলাগুলোর বিচার উনি থাকাকালীন ছিলেন, উনি পরবর্তীতে আবার শুরু করলেন সেটাকে ওকালতি। তো উনি ওই মামলার একজন বিচারক ছিলেন, আবার সেই মামলাতে উনি কি করা শুরু করলেন? ওকালতি করা শুরু করলেন। জি এইটা করা যাবে না। জি স্যার। ওকে, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। জি, সাফিয়া আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরোয়ানার লিখিত নির্দেশে কোন বিষয়টি উল্লেখ থাকে না? আদালতে হাজিরার তারিখ উল্লেখ থাকে না, জামিনদারের সংখ্যা উল্লেখ থাকে না, জামিনদারের আর্থিক দায়, অপরাধের শাস্তি, কোনটা উল্লেখ থাকে না পরোয়ানাতে? স্যার, অপরাধের শাস্তি। অপরাধের শাস্তির পরিমাণ থাকে না, তাই উত্তর কি এটা? স্যার এটাই হবে স্যার, শাস্তির পরিমাণ জি স্যার এটাই হবে স্যার। পরোয়ানাতে শাস্তির উল্লেখ থাকে না, শাস্তির পরিমাণ কখনো উল্লেখ থাকে না, ওখানে সেকশন উল্লেখ থাকতে পারে, তাই না? কিন্তু আগে কিভাবে শাস্তির পরিমাণ লিখে দিতে পারবে? কোন ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে যদি সে যে কোনো দণ্ডে কারা, হ্যাঁ, যাবজ্জীবন। যাবজ্জীবন। কোর্ট অফ স্যার সিভিল স্যার ওটাতে চুরি হবে না স্যার, ওটা ওই প্রশ্নটাতে উত্তর ওই যে মানে গ্রেপ্তারের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে, বুঝছেন? যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। এই প্রশ্নটা আমি এটা করেছি ৪৩ নম্বর সেকশন অনুযায়ী। ধরার ক্ষেত্রে জি স্যার, ঠিক আছে। মৃত্যুদণ্ড ব্যক্তিকে যদি গ্রেফতার করতে যায় তাদের মৃত্যু করাতে পারে। হ্যাঁ, ৪৬ স্যার আছে। মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুইটা শব্দ। আচ্ছা আপা, আরেকটা প্রশ্ন হচ্ছে পেনাল কোডের ১৬০ কোন ধারায় অপরাধের বিচারের সংক্ষিপ্ত পদ্ধতি করা যায় না? ৪০৬, ৪২৩, ৪২৬, ৩২৬। ৩২৬ স্যার। ৩২৬ সামারি ট্রায়াল করা যায় না, এরকম? আচ্ছা, সামারি ট্রায়াল কোথায় আছে আপা? স্যার ২৬০। ২৬০ আছে। সংক্ষিপ্ত বিচার। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টে কি সংক্ষিপ্ত বিচার করা যায়?
ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট কোথায় আছে? স্যার এটা স্যার মনে পড়তেছে না। 426, 427, 428, 406। 426 স্যার। 426 ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। হায় হায়। ভুলে গেছি স্যার। 406, 406 406 কোড অফ সিভিক ক্রিমিনাল প্রসিডিউরের কত ধারায় আমল অযোগ্য মামলার কথা বলা হয়েছে? আমলযোগ্য। আমল অযোগ্য। 155। এই প্রশ্নের উত্তর না পারলে তো ভয়াবহ অবস্থা। আমলযোগ্য আমল অযোগ্য কোথায় আছে সেটা বলতে পারছেন না। কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স কোথায় আছে? স্যার 154, 155, 151, 156, 152। স্যার 152। কি বলে রে আহারে। 155 স্যার, 155। ভুলাই ফেলছি। হায় হায় কি অবস্থা। পড়া একেবারে ইন্ডিকেট করে দিলাম যে এইটা এইটা পড়ে আসবেন, তারপরে এই অবস্থা কেন? হ্যাঁ, পরিশ্রম বৃথা যাবে না তো? স্যার চেষ্টা করতেছি একটু। আমার সিপিসি আর সিআরপিসি এই দুইটা একটু কম আমি ইয়া করছি তো ওই জন্য। আরে প্রশ্ন তো ডাইরেক্ট পড়া দিয়ে দিছি যে এই প্রশ্নগুলো পড়ে আসবেন। আপনার সিআরপিসি তো মুখস্থ করতে বলি নাই, ওই ভুল ব্যাখ্যা দিলে আমার কাছে চলবে না। আমি সিআরপিসি মুখস্থ করার কথা বলছি, সিপিসি মুখস্থ করার কথা বলছি। আমি তো স্পেসিফিকলি বলেছি 23 সালের প্রশ্ন পড়ে আসবেন ব্যাখ্যা সহ। বলেছি 22 সালের প্রশ্ন পড়ে আসবেন। আমি বলেছি যে ঠিক আছে লিমিটেশন অ্যাড করে আসবেন। আপনি সিআরপিসি সিপিসির ব্যাখ্যা দিচ্ছেন কেন? বই মুখস্থ করার কথা তো আপনাকে বলি নাই। নেক্সট থেকে সচেতন হবেন, খুব বেশি সচেতন হবেন, বারবার পড়বেন, ঠিক আছে? ওকে, আমরা আরেকটু আবার আরেকটু পড়বো, পড়ে আবারও